নমস্কার আমার প্রিয় দর্শকরা, আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাচ্ছি। সেদিন বাস স্টপে যে এতটাই ভিড় ছিল যে মনে হচ্ছিল সবার পায়ে এক অদৃশ্য তাড়া দৌড়াচ্ছে। কেউ অফিসের জন্য ছুটছিল, কেউ বাড়ি পৌঁছানোর তাড়াহুড়োতে ছিল, আর চারদিকে মানুষের গলার আওয়াজের এক অদ্ভুত শোরগোম ভেসে বেড়াচ্ছিল। রোদ ছিল চড়া, বাতাস ছিল গরম, আর ভিড়ের মধ্যে প্রতিটি মুখ নিজের সমস্যায় জড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। বাস স্টপেজের ঠিক বাইরে একটা ছোট ঠেলাগাড়িতে গরম গরম সমোসা ভাজা হচ্ছিল। গরম তেলের সুগন্ধ বাতাসে মিশে প্রত্যেক পথচারীকে নিজের দিকে টানছিল। সেই ভিড়ের মাঝে ঘামে ভেজা এক যুবক দাঁড়িয়েছিল, যার চোখে গভীর ক্লান্তি আর কপালে দুশ্চিন্তার রেখা পরিষ্কার ফুটে উঠেছিল। তার নাম ছিল শচীন। একসময় ছিল যখন শচীন ছিল একেবারে সাধারণ কিন্তু ভীষণ পরিশ্রমী একজন মানুষ। সে নিজের স্বপ্নের উচ্চতা মাপার জন্য নয়, বরং নিজের দায়িত্বগুলো পূর্ণ নিষ্ঠার সাথে পালন করার জন্য বাঁচত। সে তার প্রতিটা উপার্জন, প্রতিটা সঞ্চয় আর ছোট বড় সব আশা তার স্ত্রীর পড়াশোনার পেছনে লাগিয়ে দিয়েছিল। সে চেয়েছিল তার স্ত্রী একদিন নিজের স্বপ্ন পূরণ করুক, উচ্চটা ছুঁয়ে ফেলুক, আর দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াক। শচীনের তার ওপর বিশ্বাস ছিল, তার স্বপ্নের ওপর ভরসা ছিল। সে জানত যে পরিশ্রম কখনো বৃথা যায় না। কিন্তু সময় সবসময় তেমন থাকে না যেমনটা আমরা চাই। ভাগ্য পরিবর্তন হল, পরিস্থিতি বদলে গেল, দুনিয়ার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল, আর শচীনের পরিশ্রম ও তার স্বপ্নের ওপর হঠাৎ যেন কেউ পাহারা বসিয়ে দিল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে শচীনকে নিজের সম্মান আর স্বপ্নকে একপাশে সরিয়ে রেখে বাস স্টপেজে সমোসা বিক্রি করতে হলো। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল এই যে এর পরেও তার মুখে অভিযোগের কোনো হালকা রেখাও ছিল না। না কোনো রাগ, না কোনো অনুশোচনা, ছিল শুধু এক শান্ত সন্তুষ্টি। সে জানত যে সে নিজের অংশের দায়িত্বগুলো পূর্ণ সততার সাথে পালন করেছে, আর এটাই তার কাছে সবথেকে বড় জয় ছিল। আর দর্শকরা, আপনারা গল্প শোনেন, অনুভব করেন, আবেগে ডুবে যান, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে প্রায় ভুলে যান। আপনারা যদি চান যে এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের কাছে বারবার পৌঁছাক, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন, কারণ আজকের গল্প এখানেই শেষ নয়, আসল মোড় এখনও বাকি আছে। ওদিকে শচীন নিজের জগতেই মগ্ন হয়ে সমোসা ভাজছিল। গরম তেলের চটচট শব্দ, উঠতে থাকা বাষ্প, আর তার হাতের ক্রমাগত চলা ক্লান্তি, যেন সে তার জীবনের সব লড়াই ওই কড়াইতেই নামিয়ে দিচ্ছিল। তখনই হঠাৎ একটা এসি বাস এসে জোরে ব্রেক কষে থামল। রোজকার মতো কিছু লোক নামল, কিছু লোক উঠল, আর শচীন নিজের উঁচু স্পষ্ট গলায় ডাক দিল, গরম সমোসা নিন, গরম সমোসা। কিন্তু এই রোজকার ব্যস্ততার মাঝে আজ পরিবেশে অন্য কিছু একটা ছিল। হঠাৎ বাস স্টপেজে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। বাস স্টপেজের ম্যানেজার দৌড়ে এলো, গার্ড আর নিরাপত্তা কর্মীরা একদম সতর্ক মুদ্রায় দাঁড়িয়ে পড়ল। লোকজন বুঝতেই পারছিল না যে হঠাৎ করে কি হয়েছে, কিন্তু তবুও কোনো অজানা শক্তির কাছে নত হয়ে অনেক মানুষ নিজে থেকেই হাতজোড় করে এক সুশৃঙ্খল লাইনে দাঁড়াতে শুরু করল। কিছুক্ষণ বাদেই একটা চকচকে গাড়ি দ্রুত বেগে বাস স্টপেজের সামনে এসে থামল। তার পেছনে পেছনে আরও ৩টে গাড়ি এসে দাঁড়াল। হঠাৎ পুরো পরিবেশে এক নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন কোনো বড় ঝড়ের আগের ভয়ঙ্কর শান্তি। প্রথম গাড়ির দরজা খুলল, আর সেখান থেকে এক মহিলা নামলেন। লাল আর সোনালি রঙের শাড়িতে সাজানো, চোখে কালো চশমা, মুখে কঠোর আর অধিকারপূর্ণ ভাব। তার হাঁটার গতি ছিল দ্রুত, পায়ে ছিল আত্মবিশ্বাস, আর তার উপস্থিতিতে এমন এক প্রভাব ছিল যে ভিড় নিজে থেকেই দুই ভাগে ভাগ হয়ে রাস্তা করে দিল। তিনি ছিলেন ডিএম অঞ্জলি, জেলার সর্বাধিক শক্তিশালী আধিকারিক। তার সাথে নিরাপত্তা রক্ষীদের এক টিম ছিল, আর তার চালচলন দেখেই যে কেউ বুঝতে পারত যে তিনি কোনো সাধারণ মহিলা নন, বরং সেই নাম যাকে পুরো শহর ভয় পায়, যার আদেশে বিচার লেখা হয়। সেই শান্তি আর উত্তেজনার ঘন মেঘের মাঝে শচীন প্রথমবার মাথা তুলে তার দিকে তাকাল। আর সেই এক পলকের দেখা যেন তার ভেতরে লুকিয়ে থাকা কোনো পুরনো যন্ত্রণাদায়ক গল্পের দরজা আবার খুলে দিল। এখন গল্প এখানেই থামেনি। আসল সত্যিটা এখনো সামনে আসা বাকি। অঞ্জলি ডানে বামে না তাকিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিলেন, যেন কাউকে চেনা বা কারো সাথে নজর মেলানো তার মর্যাদার বিরুদ্ধে। তার প্রতিটি পদক্ষেপে সেই গরিমা আর কঠোরতা ছিল যা ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের চালচলনে দেখা যায়। কিন্তু ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকা শচীন তার দিকে তাকিয়েই থেকে গেল। তার হাতে তেলের গরম বাষ্প লাগল, তবুও তার কোনো অনুভূতি হল না, কারণ সেই মুহূর্তে
তার ভেতরে শুধু এক পুরনো স্মৃতির প্রতিধ্বনি হচ্ছিল। কয়েক মুহূর্তের জন্য তার হাত হাওয়াতেই থেমে গেল, যেন তার নিঃশ্বাস কোনো এক অজানা যন্ত্রণায় আটকে পড়েছে। সে চোখ বড় বড় করে বিস্মিত হয়ে সেই মহিলার দিকে তাকিয়ে রইল। সেই মহিলা, যার জন্য কখনো সে নিজের জীবনের প্রতিটা আনন্দ, প্রতিটা স্বপ্ন, প্রতিটা আশা বাজি রেখেছিল। তখনই হঠাৎ অঞ্জলি এক পলক পেছনে ফিরে তাকালেন। তার নজর সরাসরি শচীনের চোখের সাথে মিশে গেল। মাত্র এক পলক, কিন্তু সেই পলকটাই যেন পুরো সময়কে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাস স্টপেজের ভিড় থমকে গেল, আওয়াজের শোরগোল হারিয়ে গেল। সমোসার ফুটন্ত তেলের শব্দ কড়াইয়ের ভেতরে কোথাও চাপা পড়ে গেল। মনে হলো পুরো পৃথিবী সেই এক মুহূর্তে থেমে গেছে। শচীনের চোখে আশা ছিল, চেনা ভাব ছিল, যন্ত্রণা ছিল, আর হয়তো কোথাও এক ছোট আর্তনাদও ছিল। কিন্তু অঞ্জলির চোখে ছিল শুধু কঠোরতা। নজর মিলল ঠিকই, কিন্তু পরের সেকেন্ডেই তিনি মুখ ফিরিয়ে নিলেন, যেন তিনি শচীনকে কখনো দেখেননি, যেন শচীন তার কাছে একদমই এক অপরিচিত মানুষ। ভিড়ের মধ্যে থাকা আরও একটা মুখ, যার সাথে তার জীবনের কোনো সম্পর্কই ছিল না। অঞ্জলি এগিয়ে গেলেন, তার পায়ের শব্দ গাড়ির শোরগোলে হারিয়ে গেল। কিন্তু শচীন সেখানেই থমকে দাঁড়িয়ে রইল, যেন কেউ তার পায়ে অদৃশ্য শিকল পরিয়ে দিয়েছে। তার হাতের নড়াচড়া থেমে গেল, তার নিঃশ্বাস আটকে গেল, আর তার চোখ একটা বিন্দুতে স্থির হয়ে রইল। সেই মুহূর্তে তার ভেতরে গভীর কিছু একটা ভেঙে গেল, যেন কেউ তার আত্মসম্মান, তার ভালোবাসা, তার পুরো পরিচয়ের ওপর এক আঘাতেই আঘাত করেছে। সে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতর থেকে যেন সে পড়ে গিয়েছিল। আর গল্প এখন সেই মোড়ে পৌঁছে গিয়েছিল, যেখানে যন্ত্রণা আর সত্য একে অপরের সাথে ধাক্কা খেতে চলছিল। এদিকে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ এখন শচীনের দিকে তাকাতে শুরু করল। কারো মুখে ছিল বিস্ময়, কারো ঠোঁটে বিনোদন, আর কারো কারো নজরে অবজ্ঞার তিলক। ফিসফাস শব্দ বাতাসে ভাসতে লাগল। আরে, শুনেছি এই সমোসা বিক্রেতা ডিএম ম্যাডামের স্বামী ছিল। আরে ছাড়ো তো, ম্যাডামের কি আর মনে আছে এরকম লোককে? আর কারো হাসির শব্দ ভিড় চিরে প্রতিধ্বনিত হল। দেখো কেমন নজর ফিরিয়ে নিল, বড়লোক বড়ই হয়। এই শব্দগুলো শচীনের কানে বিষ হয়ে নামতে থাকল। তার মনে হচ্ছিল যেন সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটি ব্যক্তি তার দারিদ্র্য, তার বাধ্যবাধকতা, তার সংগ্রাম, তার গল্প সবকিছু নগ্ন করে দিচ্ছে। তার ভেতরের যন্ত্রণা কোনো ধারালো ছুরির মতো গভীরে নেমে যাচ্ছিল। সে ভেতর থেকে পুরোপুরি চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়েছিল শান্ত, মৌন আর ভেঙে পড়া। তার কাছে না কোনো অজুহাত ছিল, না কোনো সাফাই, না কোনো শক্তি, যার আওয়াজ ভিড়ের কোলাহল চিরে বাইরে আসতে পারে। তখনই হঠাৎ বাস স্টপেজের বাস থেকে 3টে পুলিশকর্মী দ্রুত পায়ে তার দিকে আসতে দেখা গেল। তাদের পদক্ষেপে কঠোরতা ছিল, আর চোখে ছিল আদেশের ভার। পরিবেশ আরও বেশি উত্তপ্ত হয়ে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে শচীনের সামনে দাঁড়াল, আর রুক্ষ ও শক্ত স্বরে বলল, তুই শচীন? শচীনের আওয়াজ যেন গলায় আটকে গিয়েছিল, তবুও সে ধীর স্বরে প্রায় ভেঙে পড়া গলায় বলল, হ্যাঁ, আমি। পুলিশকর্মীটি কোনো ভাবাবেগ বা সহানুভূতি ছাড়াই বলল, চুপচাপ চল আমাদের সাথে, তোর বিরুদ্ধে অভিযোগ এসেছে। শচীন স্তব্ধ হয়ে গেল। অভিযোগ? কিসের অভিযোগ? তার গলা কাঁপছিল, যেন শেষ আশাটুকুও ভেঙে পড়তে চলেছে। দ্বিতীয় পুলিশকর্মী কড়া গলায় বলল, বাস স্টপেজে বিনা অনুমতিতে ঠেলা লাগানো, নোংরা ছড়ানো আর অফিসারের সামনে হাঙ্গামা করার। এটা শুনেই শচীনের পায়ের তলার মাটি যেন সরে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার, আমি তো ভুল কিছু করিনি, আমি তো শুধু। কিন্তু তার কথা মাঝপথেই থামিয়ে দিয়ে তৃতীয় পুলিশকর্মী বিরক্ত হয়ে গর্জে উঠল, অনেক হয়েছে, চল, বেশি বকবক করিস না, থানায় গিয়ে বলে দিস। ভিড় তামাশা হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলল না, কেউ তার জন্য একটা শব্দ খরচ করল না। শচীনের চোখে অসহায়ত্বের গভীর সমুদ্র উপচে এলো। সে প্রত্যেকের মুখে এক চিলতে আশা খুঁজছিল। কোনো একজন ব্যক্তি, কোনো একটা আওয়াজ, কোনো একজন মানুষ যে বলে দিক যে শচীন ভুল নয়। কিন্তু দুনিয়া সবসময় তামাশা দেখে, সাহায্য করে না। পুলিশকর্মীরা তাকে ধরে ফেলল, আর ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগল। শচীন যেতে যেতে শেষবারের মতো পেছনে ফিরল। হয়তো কোথাও অঞ্জলিকে দেখা যাবে, হয়তো তিনি কিছু বলবেন, হয়তো তিনি বুঝবেন যে শচীন কখনো তার পাশ ছাড়েনি। কিন্তু সেখানে শুধু ঝাপসা হতে থাকা বাস স্টপেজ ছিল, ভিড়ের মৌনতা আর তার চুরমার হতে থাকা আত্মসম্মান। থানায় পৌঁছাতেই শচীনকে একটা পুরনো ক্যাচক্যাচে চেয়ারে বসিয়ে দেওয়া হলো। চারদিকে গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। দেওয়ালে পড়া হলুদ আলো
ওপরে চলা পাখার ধীর শব্দ আর ঘরের গুমোট ভাব সব মিলিয়ে এক অস্থির পরিবেশ তৈরি করছিল। শচীনের নিঃশ্বাস এখনও দ্রুত চলছিল, যেন সে ভেতর পর্যন্ত কেঁপে গেছে। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আসল তার দোষ কি ছিল? সে মাথা নিচু করে বসেছিল, হাতের তালু দুটো মুঠি করে ধরা, চোখে অজানা ভয়ের ছায়া। তখনই হঠাৎ থানার দরজা সজোরে খুলল, আর একজন দারোগার রাগে গড়গড় করতে করতে ভেতরে এলো। তার হাঁটা চলার ঢং ছিল রাগান্বিত, মুখে ক্রোধের কঠোর রেখা টানা ছিল, আর সে এসেই চিৎকার করে বলল, খুব ডিএমের স্বামী সেজেছিস? ম্যাডাম নিজে বলেছেন একে ঠিক করতে। তার গলার আওয়াজ ঘরের বাতাস চিরে প্রতিটা কোণে প্রতিধ্বনিত হল। এটা শোনা মাত্রই সেখানে থাকা পুলিশ কর্মীরা একদম সতর্ক হয়ে গেল। শচীনের শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। তার ঠোঁট কাঁপল, চোখ ভিজে এলো, আর সে টলমল গলায় বলল, হ্যাঁ, আমি অঞ্জলির স্বামী, কিন্তু আমি কি করেছি? আমার দোষ কি? কিন্তু তার শব্দগুলো পুরোপুরি বাইরে আসার আগেই হঠাৎ তার পিঠে সজোরে এক লাঠির আঘাত পড়ল। ব্যথার এক তীব্র লহর তার মেরুদণ্ড হয়ে পুরো শরীরে ছড়িয়ে গেল। সে আর্তনাদ করে সামনের দিকে ঝুঁকে পড়ল। তার শরীর কেঁপে উঠল। তার সামলে ওঠার আগেই অন্য পুলিশ কর্মীরা হেসে উঠল, এক ব্যঙ্গাত্মক ও ঘৃণ্য হাসি, যেন তার যন্ত্রণা তাদের কাছে কোনো হাস্য কৌতুকের চেয়ে বেশি কিছু নয়। শচীন মাথা তুলল আর ঘরে ছড়িয়ে থাকা সেই হাসি দেখল। তার হৃদয় যেন ভেতরে ভেতরে ফেটে গেল। যে মানুষ কখনো কারো কাছে ভিক্ষা চায়নি, যে নিজের সংগ্রামকে গর্বের মতো বেঁচেছে, আজ সে অন্যদের হাসির খোরাক হয়ে গেল। তার চোখে জল টলমল করছিল, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। সে শুধু এতটুকুই ভাবতে থাকল, ভালোবাসার কি এই পরিণাম হওয়ার কথা ছিল? এটাই কি সেই মানুষ যার স্বপ্ন পূরণ করার জন্য সে নিজেকে মিটিয়ে দিয়েছিল? থানার সেই বিষণ্ণ দঙ্গন্ধকারা দেওয়ালের মাঝে শুধু কয়েকটা শব্দই প্রতিধ্বনিত হচ্ছিল, লাঠির আঘাতের শব্দ, হাসির শব্দ, আর ভাঙতে থাকা আত্মসম্মানের শব্দ। গল্প এখন সেই মোড়ে পৌঁছচ্ছে যেখানে সত্যিটা আর চেপে রাখা যাবে না। থানার ভেতরকার পরিবেশ এখন আরও বেশি বিষাক্ত হয়ে উঠেছিল। কেউ একজন জোরে খোঁচা দিয়ে বলল, আরে শোনো সবাই, এই সমোসা বিক্রেতা বলছে যে ও নাকি ডিএম ম্যাডামের স্বামী। অন্যজন অট্টহাসি দিয়ে বলল, নিজের মুখ আয়নায় দেখেছিস কখনো? ডিএমের স্বামী? অসহ্য ইয়ার। এরপর ভিবে মধ্য থেকে আর একটা আওয়াজ এলো, আরে ও নিজেই জানে না ওকে, দারিদ্র্যের মধ্যে জন্মেছে তো, স্বপ্ন আকাশের মতো দেখে। সেই ঘরে এখন ঠাট্টা, গালিগালাজ, অট্টহাসি আর লাঠির আওয়াজ একসঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল। প্রতিটি শব্দ শচীনের হৃদয়ে তীরের মতো বিঁধছিল। লাঠির মার যন্ত্রণা দিচ্ছিল ঠিকই, কিন্তু তার থেকেও গভীর ক্ষত দিচ্ছিল সেই ঘৃণা, যা তাকে মানুষ হওয়ার অধিকার থেকেও বঞ্চিত করছিল। কিন্তু শচীন চুপ ছিল, একেবারে চুপ। এখন আর তার চোখে জল ছিল না। যন্ত্রণা সেই জল শুকিয়ে দিয়েছিল, অপমান সেই জল পুড়িয়ে দিয়েছিল, আর অন্যায়ের আগুন তা নিভিয়ে দিয়েছিল। তার নীরবতা কোনো দুর্বলতা ছিল না, তা ছিল পাথরের মতো শক্ত, আর ভেতরে ফেটে যাওয়া আগ্নেয়গিরির মতো নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি ছিল, সেই স্মৃতির ধ্বংসাবশেষ ছিল যার উপর সে তার ভবিষ্যৎ করেছিল। আর কোথাও খুব গভীরে এমন এক রাগ জ্বলছিল যা চিৎকারে ফেটে পড়ে না, বরং মানুষকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। তার চোখ এখন শূন্য ছিল, কিন্তু সেই শূন্য চোখেই এমন এক আগুন জ্বলছিল যা আগত সময়ের সংকেত দিচ্ছিল। এমন কিছু ঘটতে চলেছিল যা সেই ঘরের হাসিকে চিরকালের মতো থামিয়ে দেবে। গল্প এখন এক নির্ণায়ক মোড়ের দিকে এগোচ্ছে। পরের দিন সকালটা যেন কোনো চিহ্ন ছাড়াই কেটে গেল। না কোনো কেস নথিভুক্ত হল, না কোনো আইনি প্রক্রিয়া চলল, না কোনো জিজ্ঞাসাবাদ হল। শচীনকে সেই নিস্তব্ধতাতেই থানা থেকে ছেড়ে দেওয়া হল, যে নিস্তব্ধতায় তাকে ভেতরে আনা হয়েছিল। যতটা অহেতুক তার গ্রেফতারি ছিল, ততটাই অহেতুক তার মুক্তি। কিন্তু তফাৎ শুধু এতটুকুই ছিল, কাল তার পিঠে লাঠির নীল দাগ ছিল, আর আজ তার ভেতরে এমন এক ক্ষত ছিল যার জন্য দুনিয়ায় কোনো মলম তৈরি হয়নি। থানার বাইরে পা রাখতেই সে কোথাও না থেমে সরাসরি ডিএম অফিসের দিকে এগিয়ে গেল। তার পদক্ষেপ ছিল ক্লান্ত, শরীর যন্ত্রণায় ছিল, কিন্তু মনে ছিল এক দৃঢ়তা, ব্যথার এক আগুন যা তাকে চলার শক্তি দিয়ে দিয়েছিল। অফিস গেটে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর সামনে সে সরাসরি গিয়ে দাঁড়াল। তার গলা কাঁপছিল, কিন্তু সাহস পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। আমি অঞ্জলির সাথে দেখা করতে চাই। ও আমার স্ত্রী। শোনামাত্রই গার্ড খিলখিল করে হেসে উঠল। তার হাসি কোনো সাধারণ হাসি ছিল না, তা ছিল অপমানে মোড়া বিষ। আবার এসেছিস তুই? কালও বুঝিয়েছিলাম, এটা কোনো ঠাট্টার জায়গা নয়, চল ভাগ এখান থেকে।
শচীনের ঠোঁট খুলল কিছু বলার জন্য, কিন্তু শব্দ তার গলায় আটকে গেল। সেই সময় অফিসের এক আধিকারিক বাইরে এলেন। তিনি শচীনের ছেঁড়া জামা, চোখের ফোলা ভাব, মুখের চোট আর তার শরীরের ক্লান্তি সবই দেখলেন, কিন্তু দয়ার বদলে তার চোখে কঠোরতা আর ঘৃণা ভরে গেল। তিনি চিৎকার করে উঠলেন, একে এখান থেকে বের করো, এর সাহস তো দেখো, নিজেকে ডিএমের স্বামী বলছে। কে অঞ্জলি, কিসের স্বামী? কথাটি বলে তিনি গার্ডের দিকে ইশারা করলেন, আর গার্ড বিনা দ্বিধায় শচীনকে এক জোর ধাক্কা দিল। শচীন পড়ে যেতে যেতে বাঁচল। তার পা টলমল করছিল, কিন্তু সে সামলে নিল। ভিড় দেখল, কিন্তু কেউ তার দিকে এগিয়ে এলো না। তবে এবার শচীন না পড়ল, না চুপ থাকল। সে নিজেকে সোজা করল, জামায় লেগে থাকা ধুলো ঝাড়ল, আর প্রথমবার তার চোখে ভয় বা অসহায়ত্ব নয়, এক জ্বলন্ত আগুন দেখা গেল। এটা সেই শচীনই ছিল, কিন্তু এবার সে চুপ থাকার মতো শচীন ছিল না। এবার তার নীরবতা ভাঙতে চলছিল, আর তার নীরবতার প্রতিধ্বনি যে কারো ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেদিন সন্ধ্যার সময় ছিল। রাস্তার ধারে থাকা হলুদ আলোগুলো হালকা কুয়াশায় ঝাপসা হয়ে আসছিল। শচীন তার ঠেলায় ধিমি আঁচে সমোসা ভাসছিল। তেলের উষ্ণতা আর হালকা সুগন্ধ বাতাসে মিশছিল, কিন্তু তার মনে শুধু এক শূন্যতা ছিল। তখনই ভিড় চিরে এক যুবক দ্রুত বেগে তার দিকে এগিয়ে এলো। হাতে ক্যামেরা, চোখে অস্থিরতা আর গলায় এক আকুতি। সে ক্যামেরা অন করতেই শচীন না বুঝে হাত মুছে সোজা হয়ে দাঁড়াতে চাইল। আপনিই কি শচীন? সাংবাদিক জিজ্ঞাসা করলেন। শচীন কোনো অহংকার বা ভয় ছাড়াই শুধু ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ আমি। আপনার কি চাই? সাংবাদিক গভীর নিঃশ্বাস নিলেন। তার গলার আওয়াজে আবেগের উষ্ণতা ছিল। আমি সব জেনে গেছি। আপনার গল্প শুধু গল্প নয়, এটা একটা লড়াই। আর আপনি যদি চান, তবে এটা পুরো দুনিয়ার কাছে পৌঁছে যাবে। এক মুহূর্তের জন্য শচীনের হাত থেমে গেল। সমস্যার কড়াইয়ে হালকা চটচট শব্দ হল। সে ধীরে ধীরে বলল, আমার প্রচার চাই না। আমি শুধু আমার স্ত্রীর কাছ থেকে সত্যিটা শুনতে চাই। আমি যদি ভুল হই, তবে ও সবার সামনে বলুক, কিন্তু আমি যদি ঠিক হই, তবে এই নীরবতা শেষ হওয়া উচিত। সাংবাদিক ক্যামেরা তার দিকে ঘোরালেন। আলো শচীনের মুখে পড়ল। ছিঁড়ে যাওয়া শার্ট, আহত হাত, ফোলা চোখ, কিন্তু ভেতরে কোথাও এক অটুট সাহসের শিখা চলছিল। আপনি প্রাণ খুলে বলুন, আমি রেকর্ড করছি, সাংবাদিক বললেন। শচীন দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার গলা কাঁপছিল, কিন্তু শব্দে ছিল পাথরের কঠোরতা। আমি শচীন, অঞ্জলির স্বামী। আমরা মন্দিরে বিয়ে করেছিলাম। এরপর ও আমার প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিচয় মুছে ফেলার চেষ্টা করেছে। থানায় আমাকে মারা হয়েছে, অপমানিত করা হয়েছে, বিনা কেসে 2 দিন আটকে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছে যে আমি ডিএমের স্বামী হতে পারি না, কারণ আমার যোগ্যতা হলো একটা ছোট ঠেলা চালানো। কিন্তু বিয়ে যোগ্যতা দেখে হয় না, মন দেখে হয়। আর অঞ্জলি যদি এটা মানে যে আমি তার স্বামী নই, তবে সে নিজে এসে বলুক, ক্যামেরার সামনে বলুক। সে আকাশের দিকে তাকিয়ে ধীর ও ভাঙা গলায় শুধু এতটুকুই বলল, আমি বিচার চাই। ব্যাস, এতটুকুই। এই শব্দগুলো যেন বাতাসে এক কম্পন সৃষ্টি করল। পথ চলতি মানুষ থেমে গেল। সাংবাদিকের চোখেও জল চিকচিক করে উঠল। সে ক্যামেরা বন্ধ করল আর শচীনের হাত ধরে বলল, এখন এই লড়াই শুধু আপনার নয়, আমাদেরও। কেউ একে আটকাতে পারবে না। আর সেই রাতেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো শহর, অনেক নিউজ চ্যানেল আর হাজার হাজার মানুষ একটাই প্রশ্ন করতে লাগল, শচীন কি সত্যি বলছে? কে এই অঞ্জলি? নীরবতা ভেঙে গিয়েছিল। ঝড় মাত্র শুরু হয়েছিল, আর এখন তাকে থামানোর ক্ষমতা কারও ছিল না। সেই রাতে পুরো শহর যেন জেগে উঠেছিল। প্রতিটা মোবাইল স্ক্রিনে সেই একই ভিডিও ছিল। শচীনের ভাঙা গলা, ছেঁড়া জামা আর তার শব্দের নিচে চাপা থাকা চিৎকার। মানুষ বারবার সেই ভিডিও দেখে স্তব্ধ হয়ে যাচ্ছিল। একজন মানুষ যে নিজের স্ত্রীর স্বপ্নের জন্য সবকিছু বিক্রি করে দিয়েছিল, আজ রাস্তায় একা দাঁড়িয়েছিল। আর যে স্ত্রীকে সে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে, সেই আজ তার পরিচয় মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে। নিউজ রুমে চড়া আওয়াজ শোনা যাচ্ছিল। অ্যাঙ্কাররা চিৎকার করছিল। প্যানেলে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। কেউ বলছিল, যদি এটা সত্যি হয় তবে তা অত্যন্ত লজ্জার বিষয়। কেউ বলছিল, একজন দরিদ্র মানুষের আওয়াজ ধামাচাপা দেওয়া হয়েছে। আর কেউ ভাবছিল যে এক মহিলা, যিনি আজ প্রশাসনের সবথেকে বড় চেয়ারে বসে আছেন, তার বিবেক কোন পাথরে তৈরি। কিন্তু সেই সময় অঞ্জলির অফিসে এক তোলপাড় শুরু হল। মিডিয়া আর জনসাধারণের চাপে চারদিকে হুলস্থুল পড়ে গেল। ফোন অনবরত বেজে যাচ্ছিল, ইমেল আসছিল, আর ওপরের আধিকারিকরা জবাব চাইছিলেন।
অঞ্জলি প্রথমবার ঘাবড়ে গিয়েছিলেন। তার চোখে অস্থিরতা ছিল আর মুখ উত্তেজনায় পাথরের মতো হয়ে গিয়েছিল। সে টেবিলের ওপর মুঠি করে জোরে আঘাত করল। কে এই ভিডিও ভাইরাল করেছে? কে এটাকে ছড়িয়ে দিল? তার গলা রাগ আর ভয়ের মধ্যে কাঁপছিল। কিন্তু এখন বিষয়টা আর তার হাতে ছিল না। এখন এই গল্পের মালিক ছিল শচীন আর জনতা। ভিড় শচীনের ঠেলার কাছে জমা হতে লাগল। প্রত্যেকেই তাকে দেখতে চাইছিল, তার কথা শুনতে চাইছিল। কেউ কেউ তার কাঁধে হাত রাখল, কেউ জল নিয়ে এলো, কেউ বলল, ভাই, আমরা আপনার সাথে আছি। শচীন প্রথমবার একটু হাসল। তার চোখে আশার এক হালকা আলো ফিরে এলো। সে ধীর গলায় বলল, আমি কারো সাথে লড়তে চাই না। আমি শুধু আমার অধিকার চাই। আমি যদি তাকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তবে আমারও সম্মান পাওয়া উচিত। এই ভিড়ে মধ্যে থেকে কেউ একজন ধীরে ধীরে বলল, এখন কেস কোর্টে যাবে। অন্য একজন যোগ করল, আর এবার সত্যির জয় হবেই। বাতাসে এক নতুন জোশ ছিল। এক সাধারণ মানুষের আওয়াজ উঠে গিয়েছিল, আর তাকে দমিয়ে দেওয়ার ক্ষমতা এখন আর কারো ছিল না। সত্যের সফর শুরু হয়ে গিয়েছিল, আর এই লড়াই এখন পুরো দেশের লড়াই হয়ে উঠেছিল। কোর্টের তারিখ ঠিক হওয়ার পর শহরের হাওয়া একদম বদলে গেল। মানুষ সেই মামলার ব্যাপারেই কথা বলছিল। বাস স্টপেজে, জারিম ওপারে, অফিসের করিডোরে, কলেজের ক্যান্টিনে, সব জায়গায় একই আলোচনা ছিল, শচীন বনাম সিস্টেম। এক সাধারণ মানুষ সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল, যা বছরের পর বছর ধরে শক্তি আর মর্যাদার অহংকারে দাঁড়িয়েছিল। কোর্টের প্রথম পেশির দিন সকাল থেকেই মিডিয়া কোর্ট চত্বরে উপস্থিত ছিল। ক্যামেরার ফ্ল্যাশ, মাইকে চলা ব্রেকিং নিউজের পট্টি, আর চারদিকে ব্যস্ততা। শচীন সাধারণ কুর্তা পায়জামা পরে হাতে একটা পুরনো ফাইল নিয়ে কিন্তু দৃঢ় পদক্ষেপে কোর্টের গেটের দিকে এগিয়ে গেল। তার সাথে না উকিলদের লম্বা বহর ছিল, না কোনো নিরাপত্তা, না কোনো শক্তিশালী পরিচয়। ছিল শুধু কয়েকজন সাধারণ মানুষ যারা তার সাথে দাঁড়িয়েছিল। কারণ এখন তার লড়াই শুধু তার একার ছিল না, বরং তা এক সাধারণ মানুষের আওয়াজ হয়ে উঠেছিল। যখন কোর্টের কাজ শুরু হল, বিচারক দুই পক্ষকে প্রশ্ন করলেন। শচীন ফাইল খুলল আর কাঁপা কাঁপা হাতে প্রমাণ পেশ করতে শুরু করল। ছবি, বিয়ের শংসাপত্র, পুরোহিতের জবানবন্দি, প্রতিবেশীদের স্বাক্ষর, আর সেই পুরনো বিয়ের ভিডিও, যাতে ৭ পাকের সময় অঞ্জলি মঙ্গলসূত্র পড়েছিল আর একে অপরের চোখের দিকে তাকিয়ে ৭ বচনের প্রতিশ্রুতি দিয়েছিল। কোর্টরুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। প্রত্যেকের চোখ স্ক্রিনের ওপর আটকে ছিল, যেখানে শচীন আর অঞ্জলিকে একসাথে দেখা যাচ্ছিল, হাসি মুখে একে অপরের হাত ধরে। কয়েক সেকেন্ড কোনো আওয়াজ হল না। এরপর বিচারক গম্ভীর স্বরে বললেন, ইনিই তো আপনি ম্যাডাম ডিএম। আর কোর্টে বসা অঞ্জলি, যিনি এতক্ষণ অহংকারে ভরা ঠান্ডা চোখে শচীনের দিকে তাকিয়েছিলেন, হঠাৎ চমকে উঠলেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, এই সব মিথ্যে, এই ভিডিও এডিট করা, এই লোকটা আমাকে ব্ল্যাকমেল করছে। কিন্তু বিচারক তার কথা মাঝপথেই থামিয়ে দিলেন। যদি এটা মিথ্যে হয়, তবে প্রমাণ দিয়ে তা প্রমাণ করুন। আর যতক্ষণ না সত্যি প্রমাণিত হচ্ছে, আদালত কারো সম্মান বা পদ দিয়ে প্রভাবিত হবে না। আইন সবার জন্য সমান। এটা শুনে প্রথমবার অঞ্জলির চোখে ভয় দেখা গেল। তার নিঃশ্বাস অস্থির হয়ে উঠল। অহংকারের দেওয়ালে ফাটল ধরতে শুরু করল। কোর্ট পরবর্তী তারিখ ঠিক করল আর আদেশ দিল যে এই কেসের শুনানি প্রকাশ্য আদালতে হবে, যেখানে সাধারণ মানুষও বসে দেখতে পারবে। শচীন কোর্ট থেকে বাইরে বেরোতেই বাইরে থাকা ভিড় হাততালি দিয়ে উঠল। এক বৃদ্ধ মানুষ তার দিকে এগিয়ে এসে বললেন, বাবা, তুই একা নোস, তোর লড়াই আমাদের লড়াই। ক্যামেরার সামনে শচীন শুধু এতটুকুই বলল, আজ প্রথমবার মনে হল যে আমার আওয়াজ শোনা হচ্ছে। অন্যদিকে অঞ্জলি চুপচাপ নিজের গাড়িতে বসে কালো কাচের আড়াল থেকে ক্যামেরার ফ্ল্যাশ দেখতে থাকলেন। যে ক্ষমতার ব্যবহার তিনি মানুষকে দাবিয়ে রাখার জন্য করছিলেন, আজ সেই ক্ষমতাই তার সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। এখন আর সত্যি লুকানো সম্ভব ছিল না। আর এই লড়াই শুধু সম্পর্কের ছিল না, তা ছিল ন্যায় আর অহংকারের লড়াই, যা এখন পুরো দেশের সামনে লড়া হতে চলেছিল। ডিএম অঞ্জলির নাম এখন সব জায়গায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল। নিউজ চ্যানেলের হেডলাইনে, খবরের কাগজের প্রথম পাতায়, সোশ্যাল মিডিয়ার প্রতিটা পোস্ট আর রিলে, সব জায়গায় তার নাম আর তার গল্প প্রতিধ্বনিত হচ্ছিল। অঞ্জলির অফিসের বাইরে ক্যামেরা ঝলমল করছিল। রিপোর্টাররা অনবরত প্রশ্ন ছুড়ে দিচ্ছিল। মাইক তার কান পর্যন্ত পৌঁছে যাচ্ছিল, আর চারদিক থেকে অভিযোগের বন্যা বইছিল। অন্যদিকে শচীনের জীবনে হঠাৎ ঝড় এলো। ফোনে হুমকি আসতে শুরু করল, কেস তুলে নাও, নইলে ফল খারাপ হবে। কিছু অজ্ঞাত পরিচয়ের লোক তার ঠেলার কাছে দাঁড়িয়ে তাকে চুপ করানোর চেষ্টা করল। রাতে কিছু লোক তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল তাকে ভয় দেখানোর জন্য। কিন্তু শচীন থানায় কোনো অভিযোগ জানাল না।
এখন তার ভেতরে ভয় ছিল না, বরং ভরসা ছিল ন্যায়ের ওপর, নিজের সত্যের ওপর, সেই সত্যের ওপর যাকে কেউ দাবিয়ে রাখতে পারে না। প্রতিদিন সে তার কাগজপত্র আর পুরনো ছবিগুলো গুছিয়ে রাখত, সেই মুহূর্তগুলোকে মনে করত যখন সে অঞ্জলির প্রতিটা পদক্ষেপে তাকে আগলে রেখেছিল। তার নজর পুরনো প্রমাণের ওপর আটকে যেত, আর সে নিজেকে প্রস্তুত করত কোর্টের তারিখ আর সামনে আসা সত্যের জন্য। এখন শচীন শুধু এক সমস্যা বিক্রেতা মানুষ ছিল না, তার মুখ প্রতিটা স্ক্রিনে, প্রতিটা নিউজ স্ট্যান্ডে আর সোশ্যাল মিডিয়ার বিতর্কে দেখা যেতে লাগল। সে সাধারণ মানুষের আওয়াজ হয়ে গেল, সেই হাজার হাজার মানুষের আওয়াজ যারা নিজের সত্য আর ন্যায়কে বড় পদ, ক্ষমতা আর অহংকারের সামনে মাথা নত করতে দিতে পারে না। শচীন এখন সেই সত্যের ডাক হয়ে উঠেছিল, যা প্রতিটি শক্তি, প্রতিটি চেয়ার আর প্রতিটি অহংকারকে নাড়িয়ে দিতে পারে। তার নীরবতা এখন আওয়াজ হয়ে উঠেছিল, আর তার লড়াই শুধু তার একার রইল না, তা এখন এক পুরো সমাজের লড়াই হয়ে উঠেছিল। প্রথম শুনানির দিন কোর্টে কোনো বড় সিদ্ধান্তের প্রতীক্ষার মতো এক শান্ত কিন্তু গম্ভীর পরিবেশ নিয়ে এলো। কোর্টের বাইরেই শুধু নয়, ভেতরেও মানুষের উপচে পড়া ভিড় ছিল। প্রত্যেকেই জানতে চেয়েছিল যে সত্যি কি একজন ডিএম নিজের স্বামীকে চিনতে অস্বীকার করতে পারেন? একজন সাধারণ মানুষ কি সত্যি আর ন্যায়ের জন্য কোনো শক্তিশালী পদকে চ্যালেঞ্জ জানাতে পারে? অঞ্জলির পক্ষে 4 জন নামী উকিল উপস্থিত ছিলেন। তাদের স্যুটের জেল্লা, হাতে মোটা মোটা ফাইল আর মুখে ঠান্ডা আত্মবিশ্বাস, সবকিছু এটাই বোঝাচ্ছিল যে এই কেস তাদের কাছে কোনো সামান্য ব্যাপার নয়। অন্যদিকে শচীন একা সাধারণ পোশাকে নিজের হাতে এক পাতলা ফাইল শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। সেই ফাইলটি দেখতে সাধারণ হলেও তাতে জমা প্রতিটি কাগজ, প্রতিটি ছবি শচীনের পুরো গল্প বলছিল। তাতে কোনো বড় আইনি ভাষা ছিল না, না কোনো চকচকে কাগজ। ছিল শুধু কিছু ছবি, বিয়ের পুরনো রেজিস্ট্রেশন পেপার আর স্মৃতিতে ভরা কাগজপত্র। কোর্টরুমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যখন বিচারক গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কোন ভিত্তিতে দাবি করছো যে তুমি ডিএম অঞ্জলির স্বামী? শচীন কোনো দ্বিধা বা ঘাবড়ানো ছাড়াই নিজের ফাইল খুলল আর ধীরে ধীরে বিচারকের সামনে ছবিগুলো পেশ করতে শুরু করল। ছবিগুলো সাধারণ ছিল, এক ছোট মন্দিরে তোলা। অঞ্জলির গলায় ফুলের মালা, তার মুখে এক নিষ্পাপ হাসি, আর শচীনের চোখে ভরসার উজ্জ্বলতা। এরপর সে রেজিস্ট্রেশন পেপার এগিয়ে দিল, যাতে দুজনের নাম পরিষ্কার লেখা ছিল। কোর্টরুমের প্রতিটি চোখ সেই ফাইলের ওপর আটকে গেল। এখন কথা কম ছিল, আর প্রমাণ কথা বলছিল। শচীনের এই সাধারণ পদক্ষেপ তার দৃঢ় বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়াল যে সত্যিটা যত খুশি চেপে রাখা হোক না কেন, তা শেষ পর্যন্ত সামনে আসবেই। শচীন ফাইল থেকে আর একটা কাগজ ধীরে বের করল, এক পুরনো চিঠি। এই চিঠিটা অঞ্জলি দিল্লিতে কোচিং করার সময় লিখেছিল। তার অক্ষরের মধ্যে শচীনের প্রতি কৃতজ্ঞতা ফুটে উঠছিল। শচীন কাঁপা কাঁপা গলায় কোর্টে সেটা পড়ে শোনাল। শচীন, আমি যদি জীবনে কিছু হতে পারি, তবে তা শুধু তোমার জন্য। কোর্টে বসা অনেক মানুষের মুখে বিস্ময় ফুটে উঠল। তাদের চোখ চিঠির উপর আটকে রইল, যেন শব্দের মাঝে থাকা সত্যকে অনুভব করছে। কিন্তু অঞ্জলির উকিলরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন। তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তারা দৃঢ় স্বরে বললেন, মাই লর্ড, এই প্রমাণগুলো জাল হতে পারে। ছবি জাল করা সম্ভব, নথি ঘরে তৈরি করা সম্ভব, আর যদি বিয়ে হয়েও থাকে, তবে এই ব্যক্তি কেবল কোনো পুরনো পরিচিত বা আত্মীয় হতে পারে। একে স্বামী বলা ঠিক নয়। কোর্টরুমে হালকা ফিসফাস ছড়িয়ে পড়ল। অঞ্জলির উকিলরা প্রতিটি প্রমাণের ওপর সন্দেহ প্রকাশ করলেন, প্রতিটি কাগজকে মিথ্যে বলার চেষ্টা করলেন, প্রতিটি ছবির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন। কিন্তু শচীন শান্ত হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে না রাগ ছিল, না ভয়, ছিল শুধু এক অটল বিশ্বাস। সেই বিশ্বাস যা সত্যি কথা বলার মানুষের ভেতরে গভীরভাবে জন্ম নেয়। কোর্টের দেওয়ালে যেন তার নীরবতার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছিল। প্রতিটি সন্দেহ, প্রতিটি অভিযোগ তার বিশ্বাসের মজবুত দেওয়ালে ধাক্কা খেয়ে ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল। শচীনের স্থিরতা আর তার শান্ত দৃঢ়তা এই বার্তা দিল যে সত্যিকে চেপে রাখা যায় না। শুনানি এখনও শেষ হয়নি, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই লড়াই সহজ হবে না। এটা শুধু আদালতের বিষয় ছিল না, বরং দুটো জীবনের গল্প ছিল। এক যে সবকিছু দিয়েছিল, আর এক যে সবকিছু ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যেমনই দ্বিতীয় শুনানির দিন এলো, পুরো শহর যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিল। কোর্ট চত্বর সকাল থেকেই মানুষের ভিড়ে ভরে গিয়েছিল। রোদ হালকা ছিল, কিন্তু পরিবেশ এতটাই উত্তেজনাপূর্ণ ছিল যে বাতাসেও এক ভারী ভাব অনুভব করা যাচ্ছিল। বিচারকের আদেশে যেমনই সাক্ষীদের ডাকা হলো, কোর্টরুমের নিস্তব্ধতা মানুষের হৃৎপিণ্ডের স্পন্দনে ভরে উঠল।
সবথেকে আগে শচীনের পক্ষ থেকে গ্রামের পঞ্চায়েত প্রধান দাঁড়ালেন। বয়স্ক, সরল আর সৎ। তিনি কোনো দ্বিধা ছাড়াই বললেন যে হ্যাঁ, এই গ্রামের সবাই শচীন আর অঞ্জলির বিয়ে দেখেছিল। সেই আগুনের ৭ পাক, সেই মঙ্গলসূত্র, সেই প্রতিজ্ঞা, যা দুই মানুষের মন থেকে পালিত হওয়ার প্রতীক ছিল। তার কথাগুলোর মধ্যে কোনো লোক দেখানো ভাব ছিল না, ছিল শুধু সত্যের ওজন। এরপর শচীনের স্কুলের শিক্ষক এলেন। তার চোখে আপনজন হওয়ার অনুভূতি আর কষ্ট দুটোই ফুটে উঠছিল। তিনি বললেন যে শচীন ছোটবেলা থেকেই এমন একটা ছেলে ছিল যে নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য বাঁচার স্বপ্ন দেখত। অঞ্জলির পড়াশোনার জন্য সে কেমন করে ছোটখাটো কাজ করেছে, নিজের প্রয়োজনকে পেছনে রেখেছে আর তার স্বপ্নকে এগিয়ে দিয়েছে। প্রতিটা কথা তার গলায় এক সত্যি আকুতি হয়ে বেরিয়ে আসছিল। ধীরে ধীরে প্রতিটি সাক্ষী সত্যের কোনো নতুন পাতাকে বিচারকের সামনে খুলে দিল। কোচিং সেন্টারের ডিরেক্টর জানালেন যে অঞ্জলি শচীনের সম্পর্কে কতবার প্রশংসা করেছিল, কেমন করে সে বলতো যে সে যদি কখনো কিছু হয় তবে তা শুধু শচীনের বদৌলতে হবে। সাক্ষীরা যেমন যেমন বলতে থাকলেন, কোর্টের পরিবেশে এক গম্ভীরতা ছড়িয়ে পড়ল। প্রতিটা শব্দ যেন কোনো দেওয়ালকে ভাঙছিল, প্রতিটা গল্প এক ভিত তৈরি করছিল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি, চাই বিচারক হন, উকিল হন বা দর্শক, কিছুটা ভাবতে বাধ্য হলেন। কিছু একটা ভাঙছিল, কিছু একটা জেগে উঠছিল, আর কিছু একটা নিজের ভেতরে সত্যের শক্তি অনুভব করছিল। বিচারক শুনানির মাঝে একটাও মন্তব্য করলেন না। তার চোখ প্রতিটা শব্দের ওপর আটকে ছিল। প্রতিটা প্রমাণ, প্রতিটা সাক্ষ্য তিনি মন দিয়ে শুনছিলেন। কিন্তু তার মুখে সেই গুরুগম্ভীর সিদ্ধান্তের ভার পরিষ্কার ফুটে উঠছিল, যা তাকে নিতে হবে। প্রমাণ, আওয়াজ, স্মৃতি সবকিছু সামনে ছিল। আর তবু আইনের প্রক্রিয়া, তর্ক আর সীমানা তাকে ঠিক পথ দেখাচ্ছিল। অবশেষে বিচারক দীর্ঘশ্বাস নিলেন, ফাইল বন্ধ করলেন আর কেবল শান্ত স্বরে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করলেন। এই আওয়াজ কোর্টরুমে প্রতিধ্বনিত হয়ে প্রতিটি হৃদয়ে পৌঁছে গেল। শচীনের চোখে মুহূর্তের জন্য আশার আলো দেখা দিল, কিন্তু তা তৎক্ষণাৎ কোনো এক অজানা ভয় আর অনিশ্চয়তায় হারিয়ে গেল। দ্বিতীয় শুনানির দিন আদালতের বাইরের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। মিডিয়ার ভিড় সব জায়গায় ছড়িয়েছিল, ক্যামেরার লাল আলোগুলো জ্বলছিল, সাংবাদিকদের হাতে মাইক ছিল, আর প্রত্যেকেই অপেক্ষা করছিল যে আজকের শুনানি কোন মোড়ে যাবে। যখন সরকারি গাড়ি এসে থামল, পুরো ভিড় সেই দিকেই ঘুরে গেল। গাড়ির দরজা খুলল আর অঞ্জলি বাইরে নামলেন। তার পোশাক পরিপাটি, মুখ শান্ত, কিন্তু চোখে এমন এক গভীর বিষাদ ছিল, যেন কোনো এক গুরুভার সত্য তার ভেতরে চাপা পড়ে আছে, যার ভারে তিনি নিজেও লড়াই করছেন। তার পদক্ষেপ ছিল ধীর, হাত হালকা কাঁপছিল। ক্যামেরার ফ্ল্যাশ বারবার তার মুখে পড়ছিল, কিন্তু তিনি সেগুলো এড়িয়ে চুপচাপ এগিয়ে গেলেন। না কোনো বক্তব্য, না কোনো তর্ক, ছিল শুধু নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা শচীনের হৃদয়ে ঝড়ের মতো প্রতিধ্বনিত হচ্ছিল, আর মিডিয়ার ভেতরে একগুচ্ছ প্রশ্নের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল অঞ্জলি নিজেকে মজবুত দেখানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু ভেতরে কোথাও না কোথাও তিনি নিজেও সেই সত্যের সাথে লড়াই করছেন, যা দুনিয়া জানতে চায় আর যা তিনি নিজে হয়তো মেনে নিতে পারছেন না। সেই দিন আদালতের বাইরে শুধু ভিড় ছিল না, সেখানে ইতিহাস তৈরি হওয়ার এক আলোড়ন ছিল। ন্যায়, ভালোবাসা, ত্যাগ, কর্তব্য আর মর্যাদা। এই মামলা এখন আর কেবল দুই মানুষের গল্প ছিল না, বরং সেই সমস্ত না বলা স্বপ্নের লড়াই হয়ে উঠেছিল, যেগুলোকে আমরা প্রায়শই চুপচাপ কোনো কোণে ফেলে দিই। শচীন একইভাবে এলো যেমনটা সে সবসময় আসত, সাদাসিধে, ক্লান্ত, কিন্তু ভেতর থেকে পাথরের মতো শক্ত। তার পুরনো শার্টের ভাঁজ, ক্ষয়ে যাওয়া চটি আর সাধারণ পোশাক পরিষ্কার বলে দিচ্ছিল যে সে তার সাজ পোশাক দিয়ে নয়, বরং তার সত্য দিয়ে লড়তে এসেছে। ভিড় তাকে দেখে ফিসফাস করল, কিন্তু শচীনের মুখে না ছিল দ্বিধা, না ছিল লজ্জা, ছিল শুধু শান্ত দৃঢ়তা। যেন সে জানে যে সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু শেষ পর্যন্ত তা গন্তব্যেই পৌঁছে দেয়। যখন দুজনে কোর্টের সামনে দাঁড়ালেন, পরিবেশ হঠাৎ ভীষণ গম্ভীর হয়ে গেল। বিচারক দুই পক্ষকে প্রশ্ন করা শুরু করলেন, আনুষ্ঠানিক, কঠোর আর আইনের ভাষায় বাঁধা। অঞ্জলি বারবার সেই একই ঠান্ডা ও ভারী লাইন আওড়াতে থাকলেন, আমি শচীনকে চিনি না। তার প্রতিটা শব্দে এমন এক নিরেট দৃঢ়তা ছিল, যেন ইট খসে পড়ছে।
আর শচীনের হৃদয় সেই শব্দগুলোর আঘাত সহ্য করছিল। তবুও তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক লম্বা গভীর ধৈর্য, যেন সে বলছে, সত্যিকে বলার জন্য আওয়াজের প্রয়োজন হয় না, শুধু সময়ের প্রয়োজন হয়। এরপর হঠাৎ শচীন নিজের পকেটে হাত দিল। সবার নজর তার দিকে ঘুরে গেল। ধীরে ধীরে সে এক পুরনো হলুদ হয়ে যাওয়া ডায়েরি বের করল। জীর্ণ পাতায় সময়ের ধুলো জমেছিল। সে ডায়েরি খুলল আর এক হাতে ধরে রাখা এক চিঠি বিচারকের সামনে রাখল। তার আওয়াজ ছিল ধীর, কিন্তু তাতে ছিল সত্যের প্রতিধ্বনি। মাই লর্ড, এটা অঞ্জলির লেখা চিঠি। কোর্টে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। সমস্ত উকিল, রিপোর্টার, দর্শক যেন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। বিচারক কাগজটা তুললেন আর পড়তে শুরু করলেন। শচীন, আমি আজ ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনিই আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। শুধু দোয়া করবেন যেন আমি পাস করে যাই। এই একটা লাইনে যতটা কৃতজ্ঞতা, বিশ্বাস আর সম্পর্ক ছিল, তা সেই সমস্ত যুক্তিতর্কের চেয়ে অনেক বেশি ভারী ছিল, যা কয়েক মাস ধরে এই কোর্টরুমে ভেসে বেড়াচ্ছিল। চিঠিটা পড়া মাত্রই অঞ্জলির চোখ প্রথমবার নিচে নেমে গেল। তার ঠোঁট হালকা করে কাঁপল, যেন এমন কোনো কথা যা তিনি পুরো শক্তি দিয়ে লোকাতে চেয়েছিলেন, তা এখন তার নিজের চোখেই জল হয়ে জমে গিয়েছিল। তার উকিলদের মুখে অস্থিরতা ভেসে উঠল। মিডিয়ার কলম থেমে গেল। পুরো কোর্ট এমন এক নিস্তব্ধতায় ডুবে গেল, যেখানে শচীনের সত্য আর অঞ্জলির নীরবতা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। বিচারক চশমা খুললেন, ফাইল বন্ধ করলেন, আর কয়েক সেকেন্ড শুধু চুপচাপ বসে রইলেন। তার মুখে সেই গাম্ভীর্য পরিষ্কার ছিল। ন্যায় শুধু কাগজে পাওয়া যায় না, কখনো কখনো মানুষের ভেতরের লড়াইগুলোকেও শুনতে হয়। তিনি নিজের কলম তুললেন, কিছু একটা লিখলেন আর শান্ত স্বরে বললেন, রায় সংরক্ষিত রাখা হল। এই 4টে শব্দের সাথে পুরো কোর্টরুম উত্তেজনার আর এক গভীর গর্তে নেমে গেল। শচীন বাইরে বেরোনোর সময়ও তেমনই শান্ত ছিল, যেন সে তার সত্য দিয়ে দিয়েছে আর এখন সিদ্ধান্ত সময়ের হাতে ছেড়ে দিয়েছে। অন্যদিকে অঞ্জলির চোখে প্রথমবার সেই ঝড় দেখা গেল, যা সত্য থেকে পালাতে পালাতে এখন তার ভেতরেই ফেসে গেছে। রায়ের দিন কোর্টের বাইরের ভিড়টা এমন ছিল, যেন শহরের স্পন্দন ওই ঘরেই বন্দী হয়ে গেছে। প্রতিটি চোখ শুধু একটাই দরজায় আটকে ছিল। বিচারক কখন আসবেন, কি রায় দেবেন, কার জয় হবে, কার হার। যখন বিচারক ভেতরে এলেন, পুরো পরিবেশ যেন থমকে গেল। তিনি ফাইল খুললেন, কয়েক মুহূর্ত চুপ থাকলেন, আর এরপর পরিষ্কার মজবুত গলায় রায় শোনালেন। এটা সত্যি যে অঞ্জলি আর শচীনের বিয়ে হয়েছিল। শচীন এই আদালতে পেশ করা সমস্ত প্রমাণের ভিত্তিতে অঞ্জলির বৈধ স্বামী। অঞ্জলি জেনে শুনে নিজের পরিচয় আর সম্পর্ক গোপন করেছেন, যা আইন আর নৈতিকতা উভয়ের বিরুদ্ধে। শুধু এইটুকু শোনা মাত্রই ঘরে উপস্থিত প্রতিটি মানুষের ওপর এক নিস্তব্ধতা নেমে এলো। এটা শুধু একটা রায় ছিল না, এটা একটা ব্যবস্থাকে আয়নায় দেখার মতো এক মুহূর্ত ছিল। শচীনের চোখে কোনো বিজয়ের উজ্জ্বলতা ছিল না, না সে আবেগপ্রবণ হল। সে শুধু এক দীর্ঘ নিঃশ্বাস নিল, এমন এক নিঃশ্বাস যা বছরের পর বছর অপমান, সংগ্রাম আর নীরবতার গিঁটগুলো খুলে দিচ্ছিল। রায়ের পর কোনো মিছিল মেরল না, কোনো ব্যান্ড বাজল না, কোনো উৎসব হল না। শচীন সরাসরি সেই জায়গায় ফিরে গেল যেখানে তার জীবনের গন্ধ মিশেছিল, নিজের সমস্যার ঠেলায়। সেই পুরনো কড়াই, সেই বেসনের সুগন্ধ, সেই তেলের ছনছন শব্দ। কিন্তু আজ সে নিজে একটু বদলে গিয়েছিল। মুখে না ছিল হতাশা, না ছিল হার, ছিল শুধু এক শান্ত দৃঢ় হাসি। সে আবার সেই একইভাবে সমোসা বানাচ্ছিল যেমন সবসময় বানাত, কিন্তু বাস স্টপে যে কিছু একটা তো বদলে গিয়েছিল। আগে যে জায়গায় লোক তাকে ধাক্কা গিয়ে চলে যেত, আজ সেখানেই সবাই তাকে সম্মানের চোখে দেখছিল। কেউ চোখ সরাচ্ছিল না, কেউ হাসছিল না, কেউ ঠাট্টা করছিল না। প্রতিটা মুখে ছিল এক ছোট মাথা নোয়ানো ভাব, সম্মানের, স্বীকৃতির আর এক শিক্ষার। এরই মধ্যে এক ব্যক্তি ধীরে ধীরে তার কাছে এলেন। তার গলায় সম্মান ছিল আর মুখে ছিল সত্যি অনুভূতি। শচীন ভাই, আপনাদের মতো মানুষরাই সিস্টেমের সাথে লড়তে পারেন। আমরা জীবনে প্রথমবার দেখলাম যে সত্যি এতটাই মজবুত হতে পারে। শচীন শুধু এক চিলতে হাসি দিল। সে কিছু না বলে একটা গরম সমোসা থালায় রাখল, মানুষটির দিকে এগিয়ে দিল আর বলল, গরম আছে, সাবধানে খাবেন। এই একটা বাক্যে জয়ের কোনো অহংকার ছিল না, ছিল শুধু সেই নম্রতা, সেই সরলতা,
সেই শচীন। আর বন্ধুরা, আপনারাও কি মানেন যে সত্যিকে যতই চেপে রাখা হোক, একদিন না একদিন সে নিজের পথ ঠিক বের করে নেয়? যত উঁচু চেয়ারই হোক, যত বড় দেওয়ালই হোক, সত্যি নিজের পায়ের শব্দ নিজেই তৈরি করে নেয় আর সামনে চলেই আসে। তো দর্শকরা, এই ছিল আজ আমাদের গল্প, একজন এমন সাধারণ মানুষের যে নীরবতা দিয়ে নয় বরং সাহস দিয়ে লড়াই করেছে। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া আর রোমাঞ্চে ভরা গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে হৃদয় থেকে ধন্যবাদ।